কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা পারমুটেশন শেষ করে ফেলেছিলাম মোটামুটি। এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করেছিলাম আমরা বই থেকে। আর আজকে কম্বিনেশনের থিওরি পার্টটুকু পড়বো, ঠিক আছে? যতটুকু আমাদের ক্লাস 11 এর জন্য লাগে। যাই হোক, শুরু করা যাক। দেখো, আমি অলরেডি হয়তো তোমাদের বলেছি যে কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দেখো, ধরো আমার আছে এ বি সি ডি ই, ধরো এই কটা পাঁচটা লেটার আছে আমার কাছে, ঠিক আছে? পাঁচটা অক্ষর আছে। তা আমি বললাম এখান থেকে তুমি দুটো অক্ষর কত রকমের চুজ করতে পারবে, ঠিক আছে? তুমি সিম্পলি বললে যে দুটো অক্ষর কত রকমের চুজ করতে পারবে, পাঁচটা থেকে দুটো মানে 5 T 2। তো এটা কি হলো? পারমুটেশন হলো, ঠিক আছে? এখান থেকে আমি বললাম যে দুই অক্ষর বিশিষ্ট শব্দ কটা গঠন করা যায়, তাহলে সেটা কি হলো? পারমুটেশন। মানে এক্ষেত্রে বল দুই অক্ষর বিশিষ্ট শব্দ কটা গঠন করা যায় আমি যদি বলি এখান থেকে, তাহলে সেটা কি হচ্ছে? 5T 2, মানে দুটো অক্ষর কত রকম ভাবে এখান থেকে চুজ করতে পারো। এখানে বলো আমি এ বি নিতে পারি এবং বি এ নিতে পারি, দুটো কিন্তু ডিফারেন্ট এখানে, তাই না? এ বি আর বি এ কিন্তু আলাদা। পারমুটেশনে এ বি আর বি এ দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। ওকে, কম্বিনেশনে এইখানটাই হচ্ছে গিয়ে পারমুটেশনের থেকে আলাদা। কম্বিনেশনে গিয়ে কি হবে, এই এ বি লেখা যা বি এ লেখা তাই, এটাকে আমি ডবল কাউন্ট করব না। এ বি হয়ে গেলে বি এটাকে আর কাউন্ট করব না। ওকে, কম্বিনেশন যদি বলে যে এখান থেকে কত রকম ভাবে আমি দুটো লেটার চুজ করতে পারি, সেটা হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে? সেটা কি হবে? কম্বিনেশন। সেটাকে আমরা লিখি 5C2। এটা কিভাবে ক্যালকুলেট করবো না করবো সেটা পরে আসছে। আর 5T 2 মানে যদি বলে এখান থেকে কটা দুটো লেটার বিশিষ্ট শব্দ গঠন করা যাবে, সে শব্দের মানে থাকুক না থাকুক সেটা আলাদা কথা। যেমন এ বি এর কোনো মানে আছে? এটা তো শব্দ গঠন করার মানে নেই। বিয়ে আর একটা অন্য শব্দ, এ বি আর বিয়ে কি একই শব্দ? না, দুটো আলাদা আলাদা শব্দ। মানের কথা বলছি না, মানে ওদের নাও থাকতে পারে, ঠিক আছে? তো দুটো কিন্তু আলাদা আলাদা শব্দ, ঠিক আছে? এদের মানে নেই, দুটো কিন্তু আলাদা আলাদা শব্দ, ঠিক আছে? তো পারমুটেশনে এ বি বি এরা সমান না। কিন্তু আমি যদি বলি যে এখান থেকে কত রকম ভাবে তুমি দুটো করে শব্দ চুজ করতে পারবে, দুটো করে শব্দ, সরি, দুটো করে লেটার চুজ করতে পারবে, এই পাঁচটা লেটার থেকে তুমি কত রকম ভাবে দুটো করে লেটার চুজ করতে পারবে। তো সেক্ষেত্রে এ আর বি, মানে এ বি চুজ করা যা বি এ চুজ করাও তাই জিনিস এখানে, তাই না? তো কম্বিনেশনের পারমিশন এটা তাহলে পার্থক্য। কম্বিনেশনে কি হয় তাহলে? আমাদের অর্ডারটা কোনো ম্যাটার করে না, মানে এ বি ইকুয়াল টু বি এ। কম্বিনেশন মানে তাহলে কি? এ বি ইকুয়াল টু বি এ, এরকম মাথায় রাখবে যে পারমুটেশন মানে এ বি নট ইকুয়াল টু বি এ, আর কম্বিনেশন মানে এ বি ইকুয়াল টু বি এ। কম্বিনেশনকে বাংলায় কি বলে? সমবায়। আর পারমুটেশন কি বলে? বিন্যাস, ঠিক আছে? বিন্যাস আর সমবায়। তো আজকে আমরা মেনলি এই কম্বিনেশন নিয়ে পড়বো, ঠিক আছে? দেখো, তো এই কম্বিনেশন, এই পাঁচটা লেটার থেকে দুটো লেটার এর কম্বিনেশন কটা পাওয়া যায় সেটা আমরা দেখি। পাঁচটা লেটার থেকে দুটো লেটারের কটা কম্বিনেশন পাওয়া যায়, মানে এ বি নট ইকুয়াল টু বি এ হবে এখানে, এই সরি, এ বি ইকুয়াল টু বি এ হবে। ওকে, দেখো আমার টোটাল কটা আছে? পাঁচটা। পাঁচটা থেকে দুটোর কম্বিনেশন নিতে হবে আমাদের। ধরো আমি এক্স এক্স সংখ্যক কম্বিনেশন পাবো, পাঁচটা থেকে দুটো করে নিলে এক্স সংখ্যক কম্বিনেশন পাবো ধরো। এবার ওই এক্স সংখ্যকের প্রত্যেকটা, একটা ধরো আছে এ বি, ওকে, একটা ধরো কি আছে? এ বি। তার মানে বি এটা নেওয়া হয়নি। আমি যদি এ বি, এই এখানে কি আছে? দুটো আছে, এই দুটোকে নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজানো যায়? দুটো থেকে দুটো 2 ফ্যাক্টোরিয়াল, মানে সোজা কথা এখান থেকে দু রকম ভাবে সাজানো, একটা হচ্ছে এ বি থাকবে আর একটা বি এ হয়ে যাবে। তা আমি যদি এই এক্স রকমকে, ঠিক আছে, এই এক্স রকমের
প্রত্যেককে পরস্পরের মধ্যে সাজিয়ে দিই। আমি এখান থেকে দুটো করে লেটার নিচ্ছি, মানে এক্স রকম প্রত্যেকটাতে এরকম এ বি না তো কি আছে, ধরো আছে ডিবি, ঠিক আছে, এখান থেকে দুটো পাবো, একটা ডিবি আর একটা বিডি। প্রত্যেককে এরকম নিজেদের মধ্যে সাজিয়ে দিই, প্রত্যেকে দুটো দুটো করে আছে, তাহলে ইনটু কি হবে, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে টোটাল ধরলাম কম্বিনেশন এক্স। তো আমি ওদেরকে আবার নিজেদের মধ্যে, প্রত্যেকটা দুটো করে আছে, ওদেরকে আবার নিজেদের মধ্যে আমি সাজিয়ে দিলাম, নিজেদের মধ্যে সাজিয়ে দিলাম। তাহলে এখন এটা কি পাবো, এখন এবিও নিচ্ছি আবার বিএও নিচ্ছি আলাদা করে, বিডিও নিচ্ছি ডিবিও নিচ্ছি আলাদা করে, তার মানে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, পারমুটেশন হয়ে যাচ্ছে। তো 5টা থেকে দুটো করে নিলে পারমুটেশন কি হয় বলো, 5p2। তার মানে এই এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 5p2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাকেই লেখা হয় 5c2। 5c2 মানে 5টা থেকে দুটো করে নিয়ে কম্বিনেশনের সংখ্যা, 5টা থেকে দুটো করে নিয়ে কম্বিনেশনের সংখ্যাকে কি বলা হয়, 5c2। 5টা থেকে দুটো করে নিয়ে কম্বিনেশনের সংখ্যা কি বলবো, 5c2। ওকে, এটা হচ্ছে কম্বিনেশন। তো তাহলে সিম্পলি আমি যদি বলি এনসিআর, সেটা কি হবে বলো, 5c2 মানে কি হয়েছে, 5c2 মানে হয়ে গিয়েছে আমাদের 5p2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে এইটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর ইকুয়াল টু কি হবে, এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল। ভেরি সিম্পল। ওকে, আরো যদি এটাকে এক্সপ্যান্ড করি কি হবে, এনসিআর ইকুয়াল টু কি আছে উপরে, এন ফ্যাক্টোরিয়াল, এই সরি এনপিআর বাই আর ফ্যাক্টর। এনপিআর মানে কি, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। ওকে, ইনটু আবার এখানে আছে আর ফ্যাক্টোরিয়াল, মানে সামনে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। জাস্ট তো দেখো, তাহলে কম্বিনেশন মানে বোঝা গেল, কিভাবে ক্যালকুলেট করব। তো সিম্পল আমি যদি একটা তোমাদের এক্সাম্পল দিই, যে বার করো 6c3, এর ভ্যালু কিভাবে কাউন্ট করবো বলো, 6c3 মানে কি বললাম বলো, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, মানে উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো ইন্টু 1টা লিখলাম না আমি, ঠিক আছে, কেন ইন্টু 1 লিখলেও কোনো পার্থক্য তো কিছু আসবে না। এবার দেখো, এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 আর লিখিনি আমি, 6 মাইনাস 3 মানে আবার 3, মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে আবার একটা 3 ইন্টু 2, তাই 3 ইন্টু 2, 3 ইন্টু 2 কেটে গেল। এই 2 মানে 2 দুগুণ 4, এই 3 মানে 3 দুগুণ 6, মানে হচ্ছে 2 দুগুণ 4, 4 5 20। ওকে, এরকম ভাবে আমরা কিন্তু এনসিআর ক্যালকুলেট করতে পারবো। এবারে দেখো, এবারে আমরা একটা জিনিস দেখবো, কি সেটা না, এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, এনসিআর সেম অ্যাজ এনসি এন মাইনাস আর। দেখো, প্রথমে আমরা এটা যা সূত্র জানি সেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি, তো সেটা দিয়ে আমি করছি। দেখো, এটা কি আছে, এনসিআর, তো এনসি, আচ্ছা আমি এটা দিয়ে শুরু করছি। ধরো এনসি এন মাইনাস আর, এটার মানে কি, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টর, আর এর জায়গায় কি আছে এখানে এন মাইনাস আর, মানে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু, সূত্র কি, এনসিআর এর সূত্র কি, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, মানে নিচে কি হবে, এইটার ফ্যাক্টোরিয়াল ইন্টু এইটা মাইনাস এটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি হবে, এটা মাইনাস এটা, এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, মানে উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এটা কি হচ্ছে, এন আর মাইনাস এর কেটে যাবে, এটা মাইনাস মাইনাস প্লাস আর, মানে আর এর ফ্যাক্টোরিয়াল। এটা মানেই তো
আমাদের দেখো এটা মানেই তো এনসিআর। তাহলে কি হলো, এনসিআর এই এনসি এন মাইনাস আর ইজ সেম অ্যাজ এনসিআর। ওকে, প্রমাণ হয়ে গেল। এখন এটাকে দেখো, এটাকে লজিক্যালিও ভাবতে পারি, এটাকে আমরা লজিক্যালিও ভাবতে পারি। কিভাবে দেখো, আমি কি বললাম যে এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, মানে সোজা কথা এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কম্বিনেশনের সংখ্যা যা হবে, এন সংখ্যক বস্তু থেকে এন মাইনাস আর সংখ্যক বস্তু নিয়ে কম্বিনেশনের সংখ্যা তাই হবে। দেখো বোঝার চেষ্টা করো, তোমার কাছে ধরো আছে এ বি সি ডি ই এফ, এই 6টা লেটার আছে তোমার কাছে। ওকে, 6টা লেটার আছে। আমি বললাম এখান থেকে তুমি, আচ্ছা আরো একটু এ দিই, আর একটু জটিল দিই। ধরো এক জায়গায় তোমার 100 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, 100 জনের নাম দিলাম আমি, সাপোজ x1 x2 x3 x4 ডট 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 x98 x99 x100। তো 100 জনের নাম ধরো এই যে, এক জায়গায় 100 জন ব্যক্তি আছে, 100 জনের নাম ধরো এই যে। তোমাকে বলা হলো ওই 100 জন ব্যক্তি থেকে, ঠিক আছে, 100 জন ব্যক্তি থেকে 98 জন ব্যক্তিকে ডেকে আনো, বা 99 জন ব্যক্তিকে ডেকে আনতে বলা হলো। তার মানে তোমার কি করতে হবে, বা সোজা কথায় তোমার আমি জিজ্ঞাসা করলাম ওই 100 জন ব্যক্তির থেকে তুমি 98 জন ব্যক্তিকে নিয়ে কটা কম্বিনেশন পাবে, মানে 100টা থেকে 98টা চুজ করতে হবে, তাহলে কটা কম্বিনেশন পাবে, কত রকম ভাবে কম্বিনেশনে চুজ করতে পারবে। ঠিক আছে, পারমুটেশন না কিন্তু কম্বিনেশন। ওকে, পারমুটেশন হলে কেমন হলো, তুমি আগে x1 তারপর x2 তারপর x3 এরকম ভাবে চুজ করলে যেটা হতো আমার x3 তারপর x2 তারপর x, এটা কিন্তু আলাদা হয়ে যেত। কিন্তু কম্বিনেশনে এগুলো কিন্তু একই, একই নামের ব্যক্তিগুলোকে চেঞ্জ করলে, মানে একই ব্যক্তিকে চেঞ্জ করলে চুজ করলে কোনো অসুবিধা নেই, সে আগে হোক আর পরে হোক সেগুলো একই ব্যাপার হবে। ঠিক আছে, যেমন রাম শ্যাম আর রহিমকে যদি একসাথে চুজ করো, সেই ওদেরকে আগে পরে রেখে যা খুশি করো না কেন, ওটা একটাই অপশন থাকবে, একটাই কম্বিনেশন। ঠিক আছে, তো দেখো তার মানে এখন আপাতত কি বললাম, তোমার বলা হলো যে 100 জন ব্যক্তি থেকে তুমি 98 জন ব্যক্তিকে কত রকমের কম্বিনেশন করতে পারবে, 98 জন ব্যক্তির কটা কম্বিনেশন পাবে। এখন তুমি কি করলে 100 জন থেকে 98, মানে সে তো আমার কি করতে হবে, এন মানে 100 থেকে 98 মানে 100 C 98, এ তো বেশ বড় সড়ো। ঠিক আছে, এখান থেকে আমার অনেকগুলো চয়েস পাওয়া যাবে। ঠিক আছে, মানে এটা ক্যালকুলেট করতে আমাদের বেশ সময় লাগবে। ঠিক আছে, যাই হোক, তো 100 জন থেকে 98 ক্যালকুলেট করতে সময় লাগবে না, মানে ব্যাপারটা একটু জটিল টাইপের। 100টা থেকে 98 জন আমি ডেকে ডেকে আনবো সেখান থেকে, কিন্তু এটার পরিবর্তে আমি যদি একটা কাজ করি, 100 জন থেকে 98 জন চুজ না করে আমি 2 জন চুজ করছি 100 জন থেকে, যাদেরকে বাদ দেবো আমি। 100 জন থেকে 98 জনকে ডেকে আনতে 2 জনকে বাদ দিতে বলা হয়েছে, তাই না? 98 জনকে ডেকে আনতে বলা হয়েছে, 2 জনকে তুমি ডাকবে না। তো আমি যদি মাত্র সেই 2 জনকেই চুজ করি, নিয়ে তাদের বাদ দিয়ে দিই, বাকি সবাইকে নিয়ে চলে আসি, তাহলে সেটা তো একই ব্যাপার। তাহলে 100 জন থেকে 98 জন নিয়ে যত রকম কম্বিনেশন পাবো, 100 জন থেকে 2 জন নিয়েও ঠিক তত রকম কম্বিনেশনই পাবো। সেই 2 মানে 2টা কোথায় পাচ্ছি, 100 মাইনাস 98 করে বাকি 2 জন। সেই জন্য এই 100C 98 যা হবে, 100C2 তাই হবে। 2টা কোথায় পেলাম, 2টা পেলাম এই 100 মাইনাস 98 করে। সেই জন্য এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর। ওকে, এটা একটা সূত্র গেল। এবার আর একটা দেখো, আছে তোমাদের এনসিআর প্লাস এনসি এন মাইনাস আর, সরি সরি সরি, এনসি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সি আর। দেখো এটা কিভাবে করা যায়, তুমি ম্যাথামেটিক্যালি এটা করতে পারো। ঠিক আছে, আমি এটা ক্যালকুলেট করে এটা দেখিয়ে দিলে হয়ে যাবে। তো সেটা ফার্স্ট করছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে
এনসিআর প্লাস এনসিএন মাইনাস আর। এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল প্লাস এনসিআর মাইনাস ওয়ান মানে এন ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস এর ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা পেলাম। এবারে বলো, এই যে আর ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি আর ইন্টু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। আশা করি জানো আর ইন্টু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল মানে এই 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, ইন্টু আবার কি আছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে দেখো এন ফ্যাক্টোরিয়াল বাই এখানে আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর প্লাস ওয়ান এটাকে লিখছি এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এবারে বল লসাগু তাহলে কত হবে? এলসিএম করলে কি হবে? এখানে আছে আর ইন্টু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টর, এখানে আছে আর মাইনাস, তাহলে কি আসবে আর ইন্টু আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল মানে অ্যাকচুয়ালি আর ফ্যাক্টোরিয়াল। এখানে আছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এখানে আছে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল মানে এটা অ্যাকচুয়ালি এর মধ্যে ঢুকে আছে, তার মানে কি হবে এইটাই হবে এলসিএম আর এটা মানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা হলো আমাদের এলসিএম। ওকে, তাহলে উপরে কি হচ্ছে বলো? আচ্ছা, এখানে এন ফ্যাক্টোরিয়াল এখানেও এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়ালটাকে আমি ইনটু করে রেখে দিচ্ছি এখানে। তাহলে এখানে বলো, এখানে আছে আমাদের এই যে এখানে আর ফ্যাক্টোরিয়াল মানে এটা তো পুরোপুরি আছে, আর এখানে বলো এন মাইনাস আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল আছে। এই এন মাইনাস আর এটা মানে কি এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল এখানে আছে, কিন্তু এখানে এই এন মাইনাস আর প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল আছে, সেটা মানে আবার এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে এখানে অ্যাকচুয়ালি কি হবে এই জিনিসটা হবে এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা এখানে প্লাস এখানে বলো এখানে আমাদের এই এন মাইনাস আর প্লাস ওয়ান এর ফ্যাক্টর সেটা তো এই যে আছে, ঠিক আছে, সুতরাং ওটা আর আসবে না। আসবে কি বলো, এখানে আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আছে আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টর ইন্টু আর মানে এখানে প্লাস একটা আর আসবে, প্লাস আর মাইনাস আর এখানে ক্যান্সেল করে দাও। তাহলে এটা কি হচ্ছে বলো, এখানে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এটাকে কি লিখতে পারি এন প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তার মানে কি হচ্ছে দেখো শেষমেশ এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল মানে কি এন প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল বাই নিচে কি হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি বলো, এটা মানে লিখতে পারি এন প্লাস ওয়ান সি আর, এটা মানেই দেখো ফর্মুলা লিখলে এটাই চলে আসবে এন প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা মাইনাস এটার ফ্যাক্টোরিয়াল, তাই আছে এখানে। তাহলে এটা প্রুফ হয়ে গেল। এবার এটাকেও যদি আমি লজিক্যালি দেখি, এটাকেও যদি আমি লজিক্যালি দেখি দেখো কি হবে, কি আছে এন প্লাস ওয়ান সি আর ইকুয়াল টু এন সি আর প্লাস হচ্ছে গিয়ে এন সি আর মাইনাস ওয়ান। এখন মনে করো তোমার কাছে এন প্লাস ওয়ান সংখ্যক বস্তু আছে, এন প্লাস ওয়ান সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কটা কম্বিনেশন হবে তোমার জিজ্ঞাসা করা হলো। এন সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কটা কম্বিনেশন হবে সেটা জিজ্ঞাসা করা, তার মানে হচ্ছে গিয়ে এই লেফট হ্যান্ড সাইডেরটা, তাই না? এখন আমি কি করলাম এন প্লাস ওয়ান সংখ্যক বস্তু আছে, এখান থেকে আর সংখ্যক নিতে হবে, তো তো আমি কি করলাম একটা বস্তুকে সব, ওটাকে দু রকমের ভাববে। এক নম্বর হচ্ছে গিয়ে একটি পারমুটেশন এরকম করেছিলাম আমরা, তাই না, একটি বিশেষ বস্তুকে সর্বদা নিয়ে
কম্বিনেশন এর সংখ্যা। দ্বিতীয় কেস কি হতে পারে, ওই বিশেষ বস্তুটাকে আমি নেব না একবার, সেটা নিয়ে কম্বিনেশনের সংখ্যা। ওই বিশেষ বস্তুটিকে না নিয়ে কম্বিনেশনের সংখ্যা। তাহলে এই দুটো করলেই পুরো আমাদের কেসটা মিটে যাচ্ছে। n+1 বস্তু থেকে আমাদের আর সংখ্যক বস্তু নিয়ে কম্বিনেশনের সংখ্যা জানতে চেয়েছে। আমি কি করলাম, একটি বিশেষ বস্তু রেখে নিয়ে টোটাল কটা কম্বিনেশন হয়, প্লাস কি করলাম, ওই বিশেষ বস্তুটাকে না নিয়ে কটা কম্বিনেশন, এই দুটো মিশিয়ে দিলেই আমাদের পুরোটা পেয়ে যাবো। তো বলো এইটা কতটা হবে? একটা বিশেষ বস্তুকে সর্বদা নিতে হবে, একটা বিশেষ সর্বদা যদি রাখি, তাহলে টোটাল n+1 সংখ্যক বস্তু ছিল, তাহলে আর নেওয়ার মতো আমার আছে n সংখ্যক বস্তু, সেখান থেকে নিতে হবে আর কটা? ওই বিশেষ বস্তুটাকে তো অলরেডি নিয়েছি, তাহলে আর কটা বস্তু চুজ করতে হবে? আর সংখ্যক বস্তু চুজ করার কথা ছিল, একটা বস্তু তো অলরেডি আমি বসিয়ে রাখছি, তাহলে এখনো r-1 সংখ্যক বস্তু চুজ করতে হবে। আর এটার জন্য বলো একটি বিশেষ বস্তু নেব না, তাহলে টোটাল n+1 সংখ্যক বস্তু ছিল, একটা বস্তু আমি নেব না, তাহলে n সংখ্যক বস্তু থেকে চুজ করতে হবে, কটা চুজ করতে হবে? ওই একটা বিশেষ বস্তু নিচ্ছি না, তাহলে এখনো আমার আর সংখ্যকই চুজ করতে হবে, মানে NCR। তো এই দুটো প্লাস করলেই আমাদের টোটালটা হয়ে যাচ্ছে, তাই না? টোটালটা হয়ে যাবে, তো প্রমাণ হয়ে গেল। ওকে, তো লজিক্যালিও কিন্তু জিনিসগুলো ভাবা যায়। আর একটা আছে, দেখো কি আছে, NCR বাই NCR-1, এটা সমান সমান বলছে প্রমাণ করতে n-r+1 বাই r। দেখো এটা ভেরি ইজি, আমরা যদি এটাকে যদি ক্যালকুলেট করি লেফট হ্যান্ড সাইডটাকে, বলো এটা কি আছে, NCR মানে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা, আর নিচে কি হচ্ছে, n ফ্যাক্টোরিয়াল বাই কি হবে, নিচেরটার ফ্যাক্টোরিয়াল মানে r-1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটা মানে n-r-1 মানে n-r মাইনাস প্লাস 1। ওকে, তো এটার ভ্যালু কি দাঁড়াচ্ছে, ঠিক আছে, আমরা দেখাবো যে এটা আসছে, দেখাবো এটা আসছে। তো এটার ভ্যালু কি আসছে বলো, n ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু ক্যালকুলেট করছি না আমরা, এটা যা আছে তাই, ঠিক আছে, আমরা দেখাবো এটা আসছে। তাহলে উপরে আছে n ফ্যাক্টোরিয়াল বাই নিচে আছে r মাইনাস এই সরি r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচেরটাকে উল্টিয়ে দিই ইন্টু করে r-1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r+1 এর ফ্যাক্টোরিয়াল বাই কি n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। এখন বলে r-1 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি r ফ্যাক্টোরিয়াল কাটে, এখানে একটা r হবে, কারণ r ফ্যাক্টোরিয়াল মানে r ইন্টু r-1 এর ফ্যাক্টোরিয়াল, r-1 এর ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল। এখন বলে এখানে আছে n-r+1, এটা যদি কাটি তাহলে n-r+1 হবে না, এখানে n-r এর থেকে এক বেশি আছে, কারণ এইটা মানে কি হবে, n-r+1, এই জিনিসটা মানে n-r+1 ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল, তাহলে সেটা কেটে গিয়ে এই যে হবে, তাহলে পড়ে থাকছে কি বলো, এক্স্যাক্টলি যেটা ওখানে আছে n-r+1 বাই r। ওকে, এটা ভেরি ইজি ছিল প্রুফ। আচ্ছা, এরপরে বলছে যে রেস্ট্রিক্টেড কম্বিনেশন মানে শর্ত আরোপিত সমবায়, মানে অলরেডি যেটা বলেছি, একটি বিশেষ বস্তুকে সর্বদা নিয়ে আর একটি বিশেষ বস্তুকে সর্বদা না নিয়ে, ঠিক আছে। এখানে বলছে পি সংখ্যক বিশেষ বস্তুকে সর্বদা নাও আর পি সংখ্যক সর্বদা নিতে হবে। তো বলো n সংখ্যক বস্তু থেকে n টি বস্তু থেকে r টি বস্তুর সমবায় সংখ্যা, যেখানে
পি সংখ্যক বিশেষ বস্তু সর্বদা থাকবে। বলো, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুতে পি সংখ্যক বিশেষ বস্তু সর্বদা থাকবে, মানে পি সংখ্যক বস্তু অলরেডি ফিক্স থাকবে ওখানে, ঠিক আছে। তাহলে বাকি এন মাইনাস পি সংখ্যক বস্তু থেকে এখনো আর মাইনাস পি সংখ্যক বস্তু চুজ করতে হবে, কারণ পি সংখ্যক বস্তু অলরেডি নিয়ে নিয়েছি। এবারে যদি বলি আচ্ছা, কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু সাথে একটা পি ফ্যাক্টোরিয়াল হয়ে যেত, তাই না, কারণ ওই পি সংখ্যক বস্তু আর পরস্পরের মধ্যে সাজানো যায়, ঠিক আছে। তো সেটা পারমুটেশনের ক্ষেত্রে, এটা কম্বিনেশনে এরকমই থাকবে। ওকে, এবারে যদি বলি এনটি বস্তু থেকে আটটি বস্তুর সমবায় সংখ্যা, যেখানে পি সংখ্যক বিশেষ বস্তু কখনো কখনো থাকবে না, সেটা কত হবে? পি সংখ্যক বিশেষ বস্তু কখনো থাকবে না, মানে বাকি এন মাইনাস পি সংখ্যক বস্তু চুজ করতে কটা চুজ করতে হবে? ওই পি সংখ্যক তো থাকছে না, কোনো ওই পি সংখ্যক কিন্তু নিয়ে নিচ্ছি না আমি, তাহলে এখন আর সংখ্যককে চুজ করতে হবে, এটাই হয়ে গেল। এরপরে আছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তু একত্রে নিয়ে সমবায় সংখ্যা কি? এনটি বিভিন্ন বিভিন্ন বস্তু, ঠিক আছে, বিভিন্ন বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে সমবায়ের সংখ্যা। ওকে, বলো এটা কি হবে? এন সংখ্যক বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তু নেবে, এন সংখ্যক বস্তু, ধরো আমাদের 10টা বস্তু আছে, ঠিক আছে, ধরো কি 10টা বস্তু আছে। ওকে, 10টা বস্তুর আমি নাম দিলাম, ধরো x1 x2, ধরো 5টা আছে, 5টা x3 x4 x5। তো বল, যখন আমি নেব এই প্রথম বস্তুটা হয় থাকবে না হলে থাকবে না, দ্বিতীয় বস্তুটাও হয় সেখানে থাকবে না হলে থাকবে, যে কোনো একটা চয়েসে, যে কোনো একটা কম্বিনেশনে x1টা হয় থাকবে না হলে থাকবে না, একইভাবে x2টা হয় থাকবে না হলে থাকবে না, x3টা হয় থাকবে না হলে থাকবে না। প্রত্যেকের জন্য দুটো করে চয়েস আছে, এর জন্য দুটো চয়েস, এর জন্য দুটো চয়েস, এর জন্য দুটো চয়েস, এর জন্য দুটো, এর জন্য দুটো, মানে এগুলো সব গুণ হয়ে যাবে, ঠিক আছে। মানে কি হচ্ছে 2^5, এখানে n সংখ্যক মানে 2^n। এখন বলে এর মধ্যে একটা কেস আছে, আমি কি বলছি, হয় x1 থাকবে না হলে থাকবে না, হয় x2 থাকবে না হলে থাকবে না, হয় x3 থাকবে না হলে থাকবে না। এখন যদি সেই চয়েসটা নেই যেখানে কেউ থাকবে না, x1ও থাকবে না, x2ও থাকবে না, x3ও থাকবে না, x4ও থাকবে না, x5ও থাকবে না, সেটা তো কোনো কম্বিনেশন হলো না। সুতরাং ওই একটা চয়েস আমাদের বাদ দিতে হবে, এটা কি হবে, 2^n-1। ওকে, এটাকে অন্যভাবেও লেখা যায়, অন্যভাবে দেখো কিভাবে লেখা যায়। আর একরকম ভাবে লেখা যায় এটাকে, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আমাদের যে কোনো সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা। তো আমি কি করছি, ফার্স্ট এন সংখ্যক বস্তু একটা বস্তু নিচ্ছি, কটা সমবায় হচ্ছে না, nc1, এনটা থেকে একটা nc1 প্লাস দুটো করে নিচ্ছি, কটা সমবায় হচ্ছে nc2, তিনটে করে নিচ্ছি, কটা সমবায় হচ্ছে nc3, চারটে করে নিচ্ছি, কটা সমবায় হচ্ছে nc4, ডট 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 nc n, এন সংখ্যক থেকে এন সংখ্যকই নিয়ে নিই ncn। তাহলে এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তাহলে
এখান থেকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম, একই জিনিস। এটাও তাহলে মাথায় রাখতে পারো, 2n-1 সমান এটা। অ্যাকচুয়ালি আমরা এটা বাইনোমিয়াল থিওরেমে গিয়েও দেখবো, ঠিক আছে, মানে দ্বিপদ উপপাদ্য তোমাদের চ্যাপ্টারটা আছে ওখানে। যাই হোক, এরপরে এবারে কিছু বস্তু আছে, এখানে যেমন সবকটা আলাদা আলাদা বস্তু ছিল, এবারে বলছে কিছু বস্তু আছে যার মধ্যে কিছু বস্তু সেম, ঠিক আছে, কিছু কিছু বস্তু আছে সেম। কি বলছে, সবগুলি ভিন্ন নয় এরূপ কিছু বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তুকে একত্রে নিয়ে সমবায় সংখ্যা। তো দেখো, ধরো কিছু বস্তু আছে, তার মধ্যে বলছে টোটাল ধরো আমাদের কটা বস্তু আছে, ধরো n সংখ্যক আছে, তার মধ্যে কি না p1 সংখ্যক বস্তু আছে যারা একই, আবার p2 সংখ্যক বস্তু আছে যারা এই প্রথম p1 এর থেকে আলাদা, কিন্তু এরা আবার পরস্পরের সাথে একই। মানে p1 সংখ্যক মনে করো a আছে, p2 সংখ্যক b আছে, p3 সংখ্যক c আছে, এরকম, ঠিক আছে, p3 সংখ্যক c আছে, p4 সংখ্যক d আছে, এরকম ভাবে আছে কিছু বস্তু আছে। তো এদের থেকে যে কোনো সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা। তো বলো, যে আমি চয়েস গুলো নেব সেখান থেকে এই প্রথম p1 এর মধ্যে এদের কি চয়েস হতে পারে? প্রথম p1 এর মধ্যে হতে পারে একটা আছে, ঠিক আছে, অথবা প্রথম p1 সংখ্যক বস্তুর থেকে হতে পারে দুটো আছে, অথবা প্রথম p1 সংখ্যক যে একই বস্তু তাদের মধ্যে থেকে তিনটে আছে, অথবা এরকম ভাবে ডট 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 ওই p1 সংখ্যক সবকটা আছে, অথবা ওই p1 সংখ্যক বস্তু থেকে একটাও আমি নিই। তাহলে এর জন্য টোটাল কটা চয়েস হচ্ছে বলতো? এই 1 থেকে p1 পর্যন্ত কটা সংখ্যা হচ্ছে? p1 সংখ্যক, আর জিরোটা ছাড়া চলে আসে, মানে এর জন্য p1 প্লাস 1 সংখ্যক চয়েস হচ্ছে। একইভাবে এই দ্বিতীয় যে p2 সংখ্যক b আছে, ওই p2 সংখ্যক b থেকে একটা b নিতে পারি, দুটো b নিতে পারি, তিনটে নিতে পারি, চারটে, এরকম ভাবে p2 সংখ্যক নিতে পারি, এবং একটা নাও নিতে পারি, একটাও না নিতেও পারি, তাই না? তাহলে এখান থেকেও আমাদের p2 প্লাস 1 সংখ্যক চয়েস আসছে। একইভাবে এখান থেকে আসবে p3 প্লাস 1 সংখ্যক চয়েস আসবে, ঠিক আছে। তাহলে আমার টোটাল চয়েস কত হবে? টোটাল চয়েস তাহলে হয়ে যাবে হলো p1 প্লাস 1, জাস্ট আ মিনিট, p1 প্লাস 1 ইন্টু p2 প্লাস 1, এরকম ভাবে ডট 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 চলতে থাকবে, ঠিক আছে, p3 প্লাস 1 ডট 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 চলতে থাকবে। এবার এর থেকে বলো একটা চয়েস তো আসবে যেখানে কিচ্ছু নিইনি, মানে সব কটাতে আমি প্রথম p1 সংখ্যক থেকে একটাও নিইনি, সেকেন্ড p2 সংখ্যক বস্তু থেকে একটাও নিইনি, তারপরে p3 সংখ্যক c থেকে একটাও c নিইনি, মানে একটা এও নিইনি, একটা বিও নিইনি, একটা সিও নিই, কিচ্ছু নিইনি। সেটা তো কোনো কম্বিনেশনে পড়বে না, সেই জন্য লাস্টে কি করতে হবে? একটা -1 করতে হবে, এটা যা আসবে তার থেকে একটা -1 করতে দিতে হবে। ওকে, নেক্সট আছে দল বিভাজন। কেমন? দেখো, ধরো তোমার কাছে কিছু বস্তু আছে, বললাম m প্লাস n সংখ্যক বস্তু আছে। কটা বস্তু? n প্লাস n সংখ্যক বস্তু আছে, ওকে। এদেরকে দুটো দলে বিভক্ত করবো আমি, দুটো দলে বিভক্ত করবো। সাপোজ m প্লাস n না বলে এটাকে অন্য কিছু বলতে, ধরো k সংখ্যক বস্তু আছে, এটাকে আমি দুটো দলে বিভক্ত করব। একটা দলে থাকবে m সংখ্যক, আর একটা দলে থাকবে n সংখ্যক, তাহলে k ইকুয়াল টু m প্লাস n, সেই জন্য বলছিলাম m প্লাস n সংখ্যক বস্তু থাকবে। তো বস্তু একটা একটা দলে থাকবে m সংখ্যক, একটা দলে n সংখ্যক। তো এরকম কটা দল গঠন করতে পারবে? ধরো আমার কাছে কি আছে, a b c
ডি ই এফ জি, 1 2 3 4 5 6 7টা আছে। তো এখান থেকে আমি দল গঠন করবো, একটা দলে থাকবে 3টে আর একটা দলে থাকবে 4টে। মানে একটা নিলাম এ বি আর ই, বাকি আর একটা নিলাম, একটা দলে থাকবে এ বি ই আর একটা নিলাম সি ডি এফ জি। তাহলে এই দুটো দল গঠন করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এরকম কটা টোটাল দল গঠন করার কম্বিনেশন পাবো। তো বলো, টোটাল আমাদের এম প্লাস এন সংখ্যক বস্তু। তাহলে এম প্লাস এন সংখ্যক বস্তু থেকে ফার্স্ট আমি কি করছি না, এম সংখ্যক বস্তুকে চুজ করে নিচ্ছি। ওকে, ফার্স্ট কি করছি, এম প্লাস এন সংখ্যক বস্তু থেকে আমি এম সংখ্যক বস্তুকে চুজ করে নিচ্ছি। ঠিক আছে, তো তাহলে বলো বাকি দলটায় কি হবে? বাকি দলটায় এম সংখ্যক, টোটাল আমাদের কে সংখ্যক, কে মানে আমাদের অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, এম প্লাস এন। তো আমাদের ওখান থেকে ফার্স্ট কি করছি, এম সংখ্যক বস্তু কত রকমের চুজ করতে পারি দেখি। কত রকমের, এম প্লাস এন সি এম ইন্টু কি করব এখন এন সংখ্যক মিটার। কিন্তু দেখো যেহেতু দল গঠন করছি, এম সংখ্যক বস্তু যদি নিয়ে নিয়েছি, তো বাকি এন সংখ্যক বস্তু অটোমেটিক একটা দলেই পড়ছে। আমার দুটো দল, একটা এম সংখ্যক একটা এন সংখ্যক। তো প্রথম দলটা গঠনের জন্য আমি চয়েস দিলাম, দ্বিতীয় দলটা অটোমেটিক তৈরি হবে, তাই না? কারণ হচ্ছে এক্ষেত্রে তো ওই যে বাকি এন সংখ্যক ওদেরকে পরস্পরের মধ্যে সাজাতে হচ্ছে না। মানে এক্ষেত্রে তো সি ডি এফ জি যা হবে, এই এফ জি ডি সি দুটো তো একই জিনিস, তাই না? সুতরাং সেটার জন্য আমার আর চয়েস নিতে হবে না, সেটা অটোমেটিক হয়ে যাবে এক্ষেত্রে। তাহলে শুধু প্রথম এন সংখ্যক কতটা কম্বিনেশন, প্রথম এম সংখ্যক কতটা কম্বিনেশন পাওয়া যায় দেখো, পরের এন সংখ্যক অটোমেটিক চলে আসতে থাকবে। এখানে যেমন হয়েছে, প্রথম 3টে আমি এবিসি নেব, তাহলে বাকিটা অটোমেটিক এই সিডিএফ জি। এখন সে তুমি সিডিএফ জি লেখো আর জিএফ ডিসি লেখো অথবা ডিএফ সিজি লেখো, তাতে কোনো অসুবিধা নেই। শুধু প্রথম 3টে তোমার চুজ করো, প্রথম 3টে এবিসি লিখবে নাকি তুমি ডিইএফ লিখবে প্রথম 3টে। প্রথম 3টে ডিইএফ লিখে বলো, ডিইএফ যে প্রথম 3 লিখেছে, বাকি 4টে অটোমেটিক আসবে এ বি সি আর জি, এ বি সি আর জি অটোমেটিক আসবে। ওকে, সেই জন্য আমাদের প্রথম এম সংখ্যক নিয়ে যে কম্বিনেশন সেটা ক্যালকুলেট করে পরেরটা করতে অটোমেটিক চলে। তাহলে এক্ষেত্রে আমাদের কটা দল গঠন করতে হবে টোটাল, এম প্লাস এন সি এম। ঠিক আছে, তাহলে এটাকে সুন্দরভাবে যদি লিখি যে বস্তু আছে, ঠিক আছে, বা কে সংখ্যক বস্তু থেকে দুটি ভিন্ন দলে বিভক্ত করব, কটা উপায়ে করা যাবে। দুটি ভিন্ন দলের কম্বিনেশন এর বা দুটি ভিন্ন দল তৈরির কম্বিনেশনের সংখ্যা কত, সেটা তাহলে হলো এম প্লাস এন সি এম, অথবা এম প্লাস এন সি এনও লিখতে পারো। তুমি বলতে প্রথম এন সংখ্যককে চুজ করবো, মানে এখানে প্রথম 4টেকে চুজ করবো, পরের 3টে অটোমেটিক হবে, সেটাও একই ব্যাপার। কারণ দেখো এম প্লাস এন সি এম যা হবে, এম প্লাস এন সি এনও তাই হবে। ঠিক আছে, দেখাচ্ছি। তো বলে এটার মানে অ্যাকচুয়ালি কি, এম প্লাস এন এর ফ্যাক্টোরিয়াল বাই কি এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এম প্লাস এন মাইনাস এম মানে এন ফ্যাক্টোরিয়াল। এখন যদি তুমি এখানে এম না দিয়ে এন দিতে, সেক্ষেত্রে কিন্তু উপরে এটাই থাকতো, নিচে কি হতো, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এম প্লাস এন মাইনাস এন হয়ে যেত। তাহলে এখানে আসতো এম ফ্যাক্টোরিয়াল। ওকে, দুটো কিন্তু একই জিনিস। এটা হলো এই যে নেক্সট যদি এরকম থাকে, দুটো দল না, ধরো 3টে দল গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে টোটাল কটা বস্তু, টোটাল ধরো কে সংখ্যক বস্তু,
কে ইকুয়াল টু কি এম প্লাস এন প্লাস পি সংখ্যক বস্তু থেকে তিনটি দল তৈরির কম্বিনেশন এর সংখ্যা যেখানে একটি দলে কি এম সংখ্যক একটি দলে এন সংখ্যক ও আরেকটি দলে কটা পি সংখ্যক বস্তু থাকবে। বলো এটা তাহলে কি প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এম প্লাস এন প্লাস পি মানে টোটাল কে সংখ্যক যে বস্তু সেখান থেকে ফার্স্ট আমি কি করব না এম সংখ্যক চুজ করে নিই, এটা সি এম। ওকে, এম এন বা পি যে কোনো সংখ্যক বস্তু চুজ করে দাও। এবারে তাহলে বাকি যেটা থাকছে, বাকি এখনো কতটা থাকছে বলো, বাকি এখনো এম সংখ্যক নিয়ে নিয়েছি, নিয়ে দল তৈরি হয়ে গিয়েছে, নিয়ে বাকি এখনো তাহলে থাকবে কটা বস্তু এন প্লাস পি সংখ্যক বস্তু, সেখান থেকে আবার আমি চুজ করব এন সংখ্যক বা পি সংখ্যক। এবারে বাকি যেটা থাকবে সেটা অটোমেটিক চলে আসবে, তাই না? বাকি পি সংখ্যকটা আবার সে আগের মতো অটোমেটিক চলে আসবে। তাহলে এটাই হবে আমাদের টোটাল কম্বিনেশনের সংখ্যা। ওকে, এটা যদি তুমি ক্যালকুলেট করো কি আসবে, ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে, আমি করছি না। কি হবে এম প্লাস এন প্লাস পি এর হোল ফ্যাক্টোরিয়াল বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল, মানে একদম আগেরটার মতো সিমিলার। দেখো এটা ছিল এম প্লাস এন সংখ্যক বস্তু ছিল, ঠিক আছে, সেখান থেকে আমাদের কি হচ্ছে এম প্লাস এন এর ফ্যাক্টোরিয়াল বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এখানে কি হচ্ছে এম প্লাস এন প্লাস পি, তাহলে এখানে কি হবে এম প্লাস এন প্লাস পি এর ফ্যাক্টোরিয়াল বাই এম ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আগেরটা একটুখানি এখানে লেখা হয়নি, দুটি ভিন্ন দল তৈরির কম্বিনেশনের সংখ্যা যেখানে, এখানে লিখবে কি যেখানে একটি দল এম সংখ্যক এবং অন্য দলটিতে এন সংখ্যক বস্তু থাকবে, ঠিক আছে, তাহলে হয় যেখানে কি যেখানে একটি দলে এমটি এবং অন্য দলে এনটি বস্তু থাকবে। ওকে, এবারে লাস্ট একটা জিনিস দেখো এখানে, এটা হচ্ছে এনসিআর এর বৃহত্তম মান, ম্যাক্সিমাম ভ্যালু অফ এনসিআর। ওকে, মানে কি না ধরো তোমার এন এর মানটা দেওয়া আছে, ঠিক আছে, এন এর মান যদি দেওয়া থাকে তো এন এর মান আছে 10, তাহলে এর কটা আমি এনসিআর বার করতে পারি, আমি ভালো করে 10C1 বার করতে পারি, 10C0 বার করতে পারি, তাই না, 10C0 বার করতে পারি, 10C1 বার করতে পারি, 10C2 বার করতে পারি, 10C3 বার করতে, এরকম ভাবে 10C10 পর্যন্ত বার করে 10C11 কি বার করতে পারবো, 10টা বস্তু থেকে আমরা কি 11টা বস্তু চুজ করতে পারবো, সেটার কোনো মানে হয় না, ঠিক আছে, 10C10 পর্যন্তই আমরা চুজ করতে পারবো। ওকে, তাহলে বলছে যে এই 10C0 10C1 10C2 10C3 10C4 10C5 10C6 10C7 8 9 10 এইগুলোর মধ্যে সব থেকে বড়
কার মান হবে, কার মানটা সব থেকে বড় হবে, সেইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখো। ঠিক আছে, এন এর যে কোনো একটা মান দিচ্ছি, এন এর মান যদি 50 হয় তাহলে 50C0, 50C1, 50C2, 50C3, এরকম 50C50, এই টোটাল 51টা আমি মান পাবো এনসিআর এর। তার মধ্যে কোনটা সব থেকে বড় হবে সেইটা আমার বলতে হবে। বড় মানটা কত হবে না হবে সেটা পরের কথা, কোনটা সব থেকে বড় হয়, মানে NC5টা সব থেকে বড় হবে, নাকি NC7টা সব থেকে বড় হবে, নাকি NC6টা সব থেকে বড় হবে, সেটা আমাদের বলতে হবে। ওকে, তো দেখো ধরে নিলাম NCR is maximum when কি, তার মানে NC1, NC2, NC3 এর ম্যাক্সিমাম ভ্যালু মানে কি, NCR এর ম্যাক্সিমাম হলো NC1, NC2, NC3, NC4, NC5, এরকম ভাবে NCN পর্যন্ত এই যে n সংখ্যক ভ্যালু পাচ্ছি, এদের মধ্যে সব থেকে বড় কে। তাই ধরলাম when n এই r ইকুয়াল টু, মানে r এর ভ্যালুটা আমার পাল্টাতে থাকছে, প্রথমে NC1, তারপরে NC2, তারপরে NC3, এরকম ভাবে NCN পর্যন্ত। তার মানে এই দেখো r এর ভ্যালুটা আমাদের আস্তে আস্তে বাড়তে থাকছে, r এর ভ্যালুটা পাল্টাতে থাকছে। তো যখন ধরলাম r ইকুয়াল টু হচ্ছে k, r এর ভ্যালু k হলে ধরলাম এর মানটা ম্যাক্সিমাম হয়, মানে k এর মান যদি 5 হয় তাহলে এই NC5টা হবে এইগুলোর মধ্যে সব থেকে বড়, এগুলোর মধ্যে সব থেকে বড় হবে NC5, তার মানে k এর ভ্যালু 5, এরকম ব্যাপার। তো আমি ধরে নিলাম k এর ভ্যালুটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো ধরলাম কি NCR গুলোর মধ্যে NCK টা সব থেকে বড় হবে, অর্থাৎ অর্থাৎ NCK is maximum of all NCR. NCR মানে NC1, NC2 ডট 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 NCN, এইগুলোর মধ্যে সব থেকে বড় হবে কে, NCK, মানে আর এর ভ্যালু যখন নিয়েছি আমি k। ওকে, এখন বলো যেহেতু NCK টা সব থেকে বড়, তাহলে বলো NCK is অবশ্যই greater than or equal to NCK minus 1। NC5টা যদি সব থেকে বড় হয় তাহলে NC5টা বাকি NCR গুলো সবার থেকেই বড় হবে, তাহলে NCKটা NCK minus 1 থেকে বড় হবে, না হলে ম্যাক্সিমাম কি করে হচ্ছে, তাই না, অন্যগুলোর থেকে বড় হবে। এখান থেকে বলো কি বলতে পারি, এটা কি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই k ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস k ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই k মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচে কি হবে উপরেরটা মাইনাস নিচেরটা, মানে n মাইনাস k প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তার মানে বলো n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এখন বলো k ফ্যাক্টোরিয়াল আর k মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল কাটলে এখানে একটা k থাকবে, আর n মাইনাস k আর এটা হচ্ছে n মাইনাস k প্লাস 1, এটা কাটলে এখানে হবে n মাইনাস k প্লাস 1। যারা পারমুটেশনের ভিডিও একদম প্রথম থেকে দেখছো তারা অবশ্যই এই কাটাকুটি গুলো বুঝতে পারবে, কিন্তু কেউ যদি পারমুটেশন না দেখে কম্বিনেশন দেখতে আসে তারা কিন্তু এখানে একটু স্ট্রাগল করবে। ঠিক আছে, সেজন্য বলবো অবশ্যই আগে একদম গোড়া থেকে পারমুটেশন থেকে দেখা শুরু করবে, তবেই সুবিধা হবে, তবে বেস্ট রেজাল্টটা পাবে। তাহলে কি পেলাম বলো, এখানে 1/k গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/n মাইনাস k প্লাস 1। তাহলে বলো কি পেলাম, এখানে বোথ সাইড আমি যদি উল্টিয়ে দিই তাহলে এই চিহ্নটা কি হয়ে যায়, উল্টে যায়, মানে এটা আমি যদি 1/k যাই k লিখি তাহলে এটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু, আর এটাকেও তাহলে 1/n মাইনাস k প্লাস 1 জায়গায় কি লিখবো, n মাইনাস k প্লাস 1। ঠিক আছে, তার মানে কি হচ্ছে বলো, এই মাইনাস কে ধারে আসলে 2k, অ্যাকচুয়ালি আমাদের এই k এর ভ্যালু সম্পর্কে জানতে হবে,
যে কোন জায়গাটাই এনসিআর এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে, আর এর কোন ভ্যালুর জন্য, আর এর ভ্যালু কে এর জন্য আমি বলছি, তাহলে কে এর ভ্যালুটা কেমন হবে সেটা আমাদের বলতে হবে। তো 2k লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1, তার মানে k লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2, k লেস দ্যান ইকুয়াল টু এটা। ওকে, এটাকে 1 নম্বর নাম দিলাম। এইবারে বলো, এই যেটা লিখেছিলাম nck টা nck মাইনাস 1 এর থেকে বড় হবে। একইভাবে nck এ তো গ্রেটার দ্যান ইকুয়াল টু nc k প্লাস 1 এটাও হবে, কারণ nck সব থেকে বড়, সে nc k প্লাস 1 এর থেকেও বড়, মানে nc5 যদি সব থেকে বড় হয় তাহলে সে nc6 এর থেকেও বড় হবে, nc7 এর থেকেও বড় হবে nc5 টা। এটা মানে n ফ্যাক্টোরিয়াল বাই k ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস k ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই k প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস k মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস k প্লাস 1 এর প্লাস আছে মাইনাস, তো n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এখানে k ফ্যাক্টোরিয়াল k প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল কাটলে এখানে থাকবে হলো k প্লাস 1। এটা বলো n মাইনাস k, আর এখানে আছে n মাইনাস k আর মাইনাস 1, এক কম আছে, মানে এখানে পড়ে থাকবে n মাইনাস k, তার মানে 1 বাই n মাইনাস k গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 বাই k প্লাস 1, তার মানে বোথ সাইড আমি যদি উল্টিয়ে দিই n মাইনাস k লেস দ্যান ইকুয়াল টু k প্লাস 1, উল্টিয়ে দিচ্ছি কারণ চিহ্ন পাল্টে গেল, তার মানে বলো এই k টাকে এই ধারে নিয়ে যাই তাহলে 2k হবে, এই n টাকে এই ধারে নিয়ে আসি তাহলে কি হবে n মাইনাস 1, আমি এই রাইট সাইড থেকে লেফট সাইড লিখেছি মানে এরকম থাকবে, ঠিক আছে, 2k গ্রেটার দ্যান ইকুয়াল টু n মাইনাস 1, তার মানে k গ্রেটার দ্যান ইকুয়াল টু n মাইনাস 1 বাই 2, তার মানে বলো এটাকে আমি যদি 2 নম্বর নাম দিই তাহলে সিম্পল আমরা 1 1 আর 2 এই দুটো থেকে কি ইমপ্লাই করতে পারি, 1 এ কি বলেছিল, তাহলে এই 2 তে কি আছে, 2 তে আছে n মাইনাস 1 বাই 2 লেস দ্যান ইকুয়াল টু k, আর 1 এ কি ছিল k লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2, k লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2। এখন দেখো, এখন দুটো ঘটনা হতে পারে, কি পেয়েছি আমরা তাহলে k এর ভ্যালু সম্পর্কে, না k টা কেমন হবে n মাইনাস 1 বাই 2 আর n প্লাস 1 বাই 2 এর মাঝে, n মাইনাস 1 বাই 2 এর থেকে বড় আর n প্লাস 1 বাই 2 এর থেকে ছোট। এখন বলো কেস 1 n সমান সমান কি যুগ্ম সংখ্যা, মানে n সমান সমান 2 ইনটু সামথিং 2m, মনে করে n সমান সমান, তাহলে এই সম্পর্কটা কি দাঁড়াবে বলো, এটা কি হবে 2m minus 1 by 2 less than equal to k less than equal to 2m plus 1 by 2, তার মানে 2m by 2 মানে m minus 1 by 2 less than equal to এটা k less than equal to 2m by 2 মানে m plus 1 by 2, ঠিক আছে। যারা এই প্রমাণটা দেখতে ইন্টারেস্টেড না তারা প্রমাণটা একটু স্কিপ করে যাবে। ওকে, ফাইনাল রেজাল্টটা মনে রাখলে আমাদের এমসিকিউ তো সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড কেবলমাত্র তারাই প্রমাণটা দেখবে, না হলে আমি ফাইনাল রেজাল্টটা লিখে দিচ্ছি, সেটা মুখস্থ রাখলে চলে যাবে। তো দেখো, তো m মাইনাস 1 বাই 2 আর m প্লাস 1 বাই 2, মনে করো এখানে আছে m, m একটা কি পূর্ণ সংখ্যা, m মাইনাস হাফ মানে m মানে 5, 5 মাইনাস হাফ মানে এটাকে পূর্ণ সংখ্যা হবে না, হবে না। 5 প্লাস হাফ মানে এটাও পূর্ণ সংখ্যা হবে না, ঠিক আছে। এটা m মাইনাস 1 বাই, এটাও পূর্ণ সংখ্যা না, এটাও পূর্ণ সংখ্যা না, কেটা কি, কে একটা পূর্ণ সংখ্যা ছিল কিন্তু, তাহলে এটাও পূর্ণ সংখ্যা না, এটাও পূর্ণ সংখ্যা না, তাহলে কে এর ভ্যালু কি হতে হবে, এটা পূর্ণ সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা না, এবং কেটা এই দুটোর এর আর এর মাঝের একটা পূর্ণ সংখ্যা, এর আর এর মাঝে কে আছে, পূর্ণ সংখ্যা বলতে শুধুমাত্র এম আছে, তাহলে অতএব কে ইকুয়াল টু এম। আর এম মানে কি, এম মানে এখান থেকে বলো, এখান থেকে এম মানে কি হবে, এম মানে এন বাই 2, তাহলে কে ইকুয়াল টু কি পেলাম এন বাই 2 যদি কি হয় এন যুগ্ম হয়, ঠিক আছে।
এটা পেলাম। তাহলে n এর মান যদি যুগ্ম হয় তাহলে কখন ম্যাক্সিমাম হবে আমাদের এনসিআর এর ভ্যালুটা? যখন r ইকুয়াল টু n/2 হবে। আর মানে অ্যাকচুয়ালি কে ধরেছিলাম? তার মানে অ্যাকচুয়ালি r ইকুয়াল টু n/2। এবারে মানে আপাতত আমি কে ইকুয়াল টু রাখছি। এবারে দেখো, যদি কেস 2 এনটা যদি অযুগ্ম হয়, অযুগ্ম মানে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ থাকে, মানে 2m + 1, তাহলে বল আমরা পেয়েছিলাম কি এই জিনিসটা n-1/2 আর n+1/2 এর মাঝে। n মানে কি 2m, মানে 2m + 1 - 1/2 লেস দ্যান ইকুয়াল টু k লেস দ্যান ইকুয়াল টু কি n+1, মানে 2m + 1 + 1/2, মানে এটা কি হচ্ছে বলো? +1 - 1 2m/2 মানে m লেস দ্যান ইকুয়াল টু k লেস দ্যান ইকুয়াল টু 2m + 2/2 মানে m+1। বলো তাহলে m আর m+1 এর এই আছে m+1, মানে কেটা এমন একটা পূর্ণ সংখ্যা যেটা m বা তার থেকে বড়, m+1 বা তার থেকে, এর মাঝে কি কোনো আর পূর্ণ সংখ্যা আছে? ধরো 2 আর 2 আর 1 3, 2 আর 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা থাকবে না। m আর m+ দুটো পর পর পূর্ণ সংখ্যা, এদের মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নেই। সুতরাং k ইকুয়াল টু আমরা দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে গিয়ে m আর একটা m+1। m মানে কি? m মানে এখান থেকে বলো 2m ইকুয়াল টু n-1, তাহলে m ইকুয়াল টু n-1/2। আচ্ছা, তাহলে m ইকুয়াল টু কি n-1/2, আর m+1 মানে m+1, m মানে হচ্ছে n-1/2 আর +1 মানে এই যে 2, মানে n-1 + 2 মানে n+1। তার মানে এক্ষেত্রে আমি k এর দুটো ভ্যালু পাবো, দুটোই অ্যাকচুয়ালি সেম ম্যাক্সিমাম ভ্যালু দেবে। তার মানে সোজা কথায় ফাইনালি আমি কি পেলাম? NCR is maximum when r equal to কি r equal to n/2 if কি n টা যুগ্ম সংখ্যা, if n is even মানে যুগ্ম, আর r equal to দুটো মান নিতে পারি, n-1/2 আর n+1/2 if n is odd, odd মানে অযুগ্ম। তো সোজা কথা একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো 10CR এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে বলো? 10টা কি যুগ্ম না অযুগ্ম? এটা একটা যুগ্ম, ইভেন। তার মানে nটা যদি ইভেন হয়, এখানে 10টা ইভেন, তাহলে কি হবে? r ইকুয়াল টু n/2, মানে r এর জায়গায় n/2 বসিয়ে দাও, মানে 10C r এর জায়গায় n/2, n মানে 10, 10/2 মানে হচ্ছে গিয়ে 10C5, এটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু। আবার আমি যদি 11CR এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলি, এটা কত হবে বলো? এক্ষেত্রে আমার এটা অযুগ্ম, অড, তাহলে এক্ষেত্রে আমার এটা যদি অড হয় দুটো মান পাই, একটা হচ্ছে 11C, আর এর জায়গায় কত হবে? আর এর জায়গায় n-1/2, n মানে 11, n ইকুয়াল টু 11, n-1 মানে 10, n-1/2 মানে তাহলে 5, আর একটা ভ্যালু কি হবে 11C বলো, আর একটা কি আর এর জায়গায় n+1/2, n+1 মানে 12, 12/2 মানে 6, n+1/2 আর এর ভ্যালু মানে 12/2 মানে 6 আর এর ভ্যালু। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ম্যাক্সিমাম মান পাই, এক ক্যালকুলেট করবি এর মান যা আসবে এর মানও তাই আসবে। ওকে, কারণ কি বলেছিলাম, একটা ফর্মুলা আমরা দেখেছিলাম যে NCR ইকুয়াল টু NC n-r, NCR ইকুয়াল টু NC n-r, NCR ইকুয়াল টু NC n-r। তাহলে 5C এই 11C5 মানে 11C 11 - 5, তার মানে 11C 6, এই দুটো অ্যাকচুয়ালি এক, ঠিক আছে? দুটো ম্যাক্সিমাম ভ্যালু, মানে একটাই ম্যাক্সিমাম ভ্যালু পাবো, সেটা আর এর দুটো ভ্যালুর জন্য। তাহলে এইভাবে আমরা এনসিআর এর ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তো এখানে এগুলোই ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা এখানকার যে এক্সারসাইজের যে এমসিকিউ গুলো আছে সেটা সলভ করার চেষ্টা করবো। টাটা দেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।